আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে ডেঙ্গু ও করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 248 জন ও করোনায় আক্রান্ত হয়ে 28 জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু ও করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বলা হয় 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 104 জন, চট্টগ্রাম বিভাগে 39 জন, ঢাকা বিভাগে 18 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 20 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 35 জন, খুলনা বিভাগে 7 জন, ময়মনসিংহ বিভাগে 4 জন, রাজশাহী বিভাগে 18 জন ও রংপুর বিভাগে রয়েছেন 3 জন। আর এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 6,926 জন। ডেঙ্গু ও করোনা নিয়ে জনসাধারণের অসচেতনতা পরিস্থিতি আরও জটিল করে তুলছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকে। ডেঙ্গু ও করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাদরিনা খন্দকার। তিনি আছেন রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে। সাদরিনার, প্রতিদিন এখানে কতজন রোগী ভর্তি হচ্ছেন, পরিস্থিতি মোকাবেলায় কি পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা? রাইসুল, এই মুহূর্তে আমি আছি ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। এখানে কিন্তু করোনার সাথে ডেঙ্গু রোগীরও সংখ্যা কিন্তু আশঙ্কাজনকভাবে বাড়ছে। ডাক্তাররা বলছে যে এবার বর্ষাকালের যে লক্ষণগুলো, বর্ষাকাল কিছুটা আগে চলে আসায় কিন্তু মানুষজন ওভাবে সচেতনতা অবলম্বন করেনি। এই জন্য আগের বছরের তুলনায় এই চলতি বছরে কিন্তু ডেঙ্গু আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় কিন্তু 248 জন ডেঙ্গু রোগী পাওয়া গিয়েছে এবং করোনা রোগী পাওয়া গিয়েছে 28 জন। এখানে ডাক্তাররা বলছে যে এবারের যে করোনা এবং ডেঙ্গু রোগের যে উপসর্গগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের উপসর্গগুলোর তুলনায় কিছুটা পরিবর্তন হয়েছে এবং ডাক্তাররা এও বলছে যে ডেঙ্গু, করোনা এবং চিকুনগুনিয়ার মতো রোগের যে উপসর্গগুলো সেগুলো কিন্তু অনেকটাই কিন্তু তাদের মধ্যে সিমিলারিটি দেখা দিয়েছে। এজন্য তাদের যে পার্থক্য করতেও কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে ডাক্তারদের। এছাড়াও ডেঙ্গু রোগী এবং ডেঙ্গু রোগের জন্য সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু ডাক্তাররা বলেছে যে ফুল হাতা জামা কাপড় পরতে এবং বিশেষ করে যে সবসময় নিজের জন্য এবং পরিবারের জন্য মশারিটা ব্যবহার করতে। এবং ডাক্তাররা বলেছে যে করোনার উপসর্গের মধ্যে এবার কিন্তু নতুন উপসর্গ দেখা দিয়েছে। নতুন উপসর্গের মধ্যে রয়েছে ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর সহ কিন্তু পেশি এবং হাড় ব্যথা, এবং সেগুলো খুব প্রবল আকারে ব্যথা করছে, এরকম রোগীও কিন্তু তারা দেখা দিয়েছে। যেহেতু আগের করোনা ভেরিয়েন্টের চেয়ে এই ভেরিয়েন্টটা একটু অন্যরকম, তারা বলছে এজন্য সবাইকে বিশেষ করে যখন মানুষ জনসমাগমে যাচ্ছে তখন মাস্ক ব্যবহার করতে। তো রাইসুল, এই ছিল বর্তমান ডেঙ্গু এবং করোনা পরিস্থিতির তথ্য আমার কাছে। জানছিলাম ডেঙ্গু ও করোনা পরিস্থিতির খবর। এই সপ্তাহের ভোগ্যপণ্যের দরদাম জানতে এখন যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মাসুদ মেজবা। মেজবা, বর্তমানে নতুন চালের মৌসুম চলছে, বাজারে চালের দাম কেমন দেখছেন আর অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? রাইসুল্লাহ, বাজারে নতুন চাল এসছে। নতুন চালের দাম কিন্তু বাজারে সে হিসাবে স্থিতিশীল থাকার কথা কিংবা দাম কমে যাওয়ার কথা। সেক্ষেত্রে গত একদিনের ব্যবধানে গতকালকেও যে চালের দাম কিন্তু কম ছিল, যদি বলতে চাই যেটা 28, যেটা সবাই খেয়ে থাকেন সাধারণ মানুষের ভোগ্যপণ্য, যে 28 চাল সেটি কিন্তু 56 থেকে 58 টাকা বিক্রি হতো, সেটি এখন কিন্তু বিক্রি হচ্ছে 62 থেকে 64 টাকা পর্যন্ত। মিনিকেটের চালও আমরা দেখেছি যে যেটি 68 থেকে 70 টাকা ছিল সেটি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 75 টাকা পর্যন্ত চলে গেছে। একই সাথে নাজিরশাহী ডাল, সেটি 70 থেকে 75 ছিল, সেটিও কিন্তু 80
80 টাকা হয়ে গেছে। একটু জানিয়ে রেখে গেল 1 মাস থেকে 2 মাস আগে কিন্তু এই চালের দামটা অনেকটা নিয়ন্ত্রণে আসে। এর আগে গেল বছরের ডিসেম্বরের শেষে কিন্তু চালের দাম 10 থেকে 15 টাকা বেড়ে যায়। তারপরে কিন্তু দামটা অনেক ক্ষেত্রে স্থিতিশীল ছিল। হঠাৎ করে গতকালকে নতুন চাল আসার কথা বিক্রেতারা যেটি বলছিলেন যে চালের বাজার স্থিতিশীল এবং নতুন চাল আসার পরে তারা ঈদের পরে নতুন চাল কিনতে যাবেন, দাম কমবে এরকম কিন্তু আগেও কিন্তু চাল কিনেননি তারা, কিন্তু এখন বাজারে গিয়ে ঈদের পরে কিন্তু দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার তারা দেখেছেন। এছাড়া বাজারের সব পরিস্থিতি যদি বলার চেষ্টা করি, ঈদের পরে সবজির বাজারে কিছুটা স্থিতিশীল রয়েছে। ঈদের আগে আমরা দেখেছি যে সবজির দাম কিন্তু বেড়েছিল কিছুটা, সেই দাম এখন কিন্তু সেই বাড়তি দামে বিক্রি হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে যদি বলি কাঁচামরিচের দাম, সেটি ক্ষেত্রে আগে ছিল যেটি 60 টাকা, এখন কিন্তু সেটি 80 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া করলা কোনো কোনো ক্ষেত্রে 80 টাকা 70 টাকা বিক্রি হচ্ছে। ধুন্দুল ঝিঙ্গা সেটির কিন্তু দাম 60 থেকে 70 টাকার মধ্যেও বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে দাম বাড়তি দাম আমরা দেখেছি, ব্রয়লার মুরগি কেজিতে 10 টাকা বেড়েছে। এছাড়া সোনালী মুরগির দাম হুট করে বেড়ে গেছে প্রায় 50 থেকে 60 টাকা। সবকিছু মিলে ঈদের পরের বাজার পরিস্থিতি অনেকটাই বলা যায় যে ঊর্ধ্বমুখী, কিন্তু বিক্রেতাদের অনেকটাই কিন্তু দাম, যারা গ্রাম থেকে ফিরছেন তারা যেটি বলছিলেন যে গ্রামে যে বাড়তি দাম বাজারে তারা বাজার করতে পারেন তার প্রায় দ্বিগুণ দাম দিয়েই কিন্তু রাজধানীতে এসে বাজার করতে হয়। যেরকম কাঁচামরিচের দাম যেটি কিন্তু গ্রামে 30 থেকে 40 টাকা কয়েকজন ক্রেতা বলছিলেন যে সেটি কিন্তু ঢাকায় এসে তারা 80 থেকে 100 টাকা পর্যন্ত কিনছেন। এছাড়া সবজির বাজারের যে ব্যবধানটা, এই ব্যবধানটা কিন্তু গ্রাম থেকে শহরের ব্যবধান অনেক মাত্রায় বেড়ে গেছে। বিশেষ করে যে কাঁচামরিচ থেকে শুরু করে কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির বিক্রেতারা যেটি বলছিলেন যে বৃষ্টির প্রভাব কিন্তু বাজারে একটু পড়া শুরু করেছে। এই গেল 2 দিন বৃষ্টি নেই, যার কারণে বৃষ্টির প্রভাব পড়তে যে এই প্রভাবের কারণেই কিন্তু একটু দাম বেড়েছে বিক্রেতারা আমাদেরকে বলছিলেন। এছাড়া সব মিলে বাজার পরিস্থিতি, মাছের দাম আমরা দেখেছি একটু বাড়তি, সোনালী মুরগির দাম কিন্তু 50 থেকে 60 টাকা কিন্তু বাড়তি। এই ছিল বাজার নিয়ে সবশেষ অবস্থা। মেজবাহ হাসানের কাছ থেকে জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজীতে মুহুরী ও সিলোনিয়া নদীর 2টি স্থানে বাঁধ ভেঙে নিচু এলাকা প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর করিয়া বণিকপাড়ার মুহুরী নদীর বাঁধের একটি স্থান ও গোসাইপুর এলাকার সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়। এতে উত্তর বরিয়া, দক্ষিণ বরিয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া ফুলগাজী বাজার সংলগ্ন মুহুরী নদীর পানি প্রবেশ করে বাজারের একটি অংশ প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, মুহুরী নদীর একটি পয়েন্টে ভাঙন দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। পানি নামার সাথে সাথে ভাঙনের স্থানটি সংস্কার করা হবে। আমাদের এলাকাগুলো পানিতে প্লাবিত হয়েছে এবং আমাদের ঘরবাড়ি, মাছের ঘের সবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে আজকে নদী সংস্কার হয় না, নদীতে খনন করা হয় না, যার কারণে আমাদের এই ফুলগাজী উপজেলার বাসীর, উত্তরবরিয়া বাসীর সবসময় দুঃখ লেগেই থাকে। সুপেয় পানির তীব্র সংকটে পড়েছে পিরোজপুর পৌরসভার বাসিন্দারা। স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিদিনে 2 বেলায় 2 ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও তা মিলছে না। কোথাও কোথাও একদিন পর পানি দেওয়া হচ্ছে, কোনো এলাকায় আবার পুরো সপ্তাহেও মিলছে না পানি। দীর্ঘদিনের পুরনো পানি শোধনাগারটি উৎপাদন ক্ষমতা হ্রাস পাওয়ার পাশাপাশি নদীর নাব্যতা কমে যাওয়ায় এই সংকট তীব্রতর হয়েছে বলছে পৌর কর্তৃপক্ষ। পিরোজপুর প্রতিনিধি রশিদ আল মুনানের পাঠানো রিপোর্ট। পানির জন্য হাহাকার পৌরবাসীর, সহজে মিলছে না সুপেয় পানি। অনেকে বাধ্য হয়ে নদী খালের পানি পান করছেন। দিন দিন চাহিদা বাড়লেও বাড়ানো হয়নি পৌরসভার পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা। পৌরসভার 2 লক্ষাধিক বাসিন্দার জন্য প্রতি ঘন্টায় 10 লক্ষ লিটার পানির চাহিদা রয়েছে, আর উৎপাদন হচ্ছে মাত্র 2.5 থেকে 3 লাখ লিটার। পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ 1983 সালে সুপেয় পানির জন্য চালু করে পানি শোধনাগার। আমার লাইন 3টা 800 টাকা করে বিল দিই, পানি মোটেও পাই না, মোটে পানি পড়ে না, মোটার যে টাঙ্গি তার পানি নিতে ডেরেঙ্গের পানি উড়াইয়া কোনোভাবে একটু চলাফেরা করি। আমরা 2-3 কলস পানি ভরার পর আমরা আর পাইতেছি না পানি, রান্নাবান্নার কাজও করতে পারতেছি না, যে পানি নেই 1 কলস 8 কলস পানি পাই। বলেশ্বর নদী ও বড় বড় পুকুরগুলো ছিল শহরের পানির প্রধান উৎস।
আমাদের পৌর পানি শোধনাগারটি বহু পুরাতন, প্রায় 40-50 বছর পুরনো। আমাদের পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হয়নি, কিন্তু দিন দিন আমাদের গ্রাহক সংখ্যা বেড়েছে এবং বিভিন্ন রাস্তায় আমাদের পানির সংযোগ লাইন বাড়ানো হয়েছে। সংকট মোকাবেলায় পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা বাড়ানোর কথা জানালেন পৌরসভার এই কর্মকর্তা। ফ্রান্স সরকারের সহায়তা একটা প্রকল্প প্রস্তাবিত আছে, সেটার কাজ চলমান আছে। দ্রুত সুপেয় পানির সংকট নিরসনের দাবি পৌরবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।